গ্রামের এক সাধারণ ছেলে সুন্দরবনের কোলে নদী বিল পাড়ি দিয়ে যেতেন স্কুলে। আজ তার চলাচল পতাকা ওড়ানো এরকমের গাড়িতে। আমার গ্রাম থেকে যখন আমি যে কলেজে পড়তাম, ওই কলেজের দূরত্ব প্রায় 4.5 বা 5 কিলোমিটার হবে। তো সেই সময় কিন্তু কোনো রাস্তাঘাট ছিল না। কিন্তু আমি আমার পুকুরবাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একটা পর্যায়ে বাড়িতে চলে আসি। তো বাড়িতে আমি যখন যাইতাম তখন 5টা খাল 7টায় কিন্তু আমি কলেজে গেছি। তো এটা অনেক চ্যালেঞ্জিং মনে হতে পারে। এখন সেখানে কোনো খালটাল নাই, সিল্টেড হয়ে গেছে নদী। কিন্তু আমি কিন্তু ওই রকম জায়গা থেকে উঠে আসছি। তো আমার ওঠার পিছনে আমি মনে করি যে সেটা আমার পার্সোনাল কমিটমেন্টটা খুব স্ট্রং ছিল। আমি যখন যেটা করেছি তখন সিরিয়াসলি করেছি, করার চেষ্টা করেছি। তিনি সরকারের দায়িত্বশীল এক প্রতিমন্ত্রী, কিন্তু ক্ষমতার এমন জায়গায় থাকা আর 10 জন মানুষ থেকে তার গল্প একেবারেই আলাদা। দেখুন, আমি গ্রামে বড় হয়েছি। আমার গ্রামের 3 দিকে নদী। একদিকে হচ্ছে এই ঘষিখালি, আরেক দিকে হচ্ছে এই দাউদখালি, আরেক দিকে হচ্ছে মোংলা নদী। এখন আপনাকে যেটা বলেন ঘষিখালি চ্যানেল, তো ওই বদ্বীপেই কিন্তু আমি বেড়ে উঠেছি। এবং ছোটোবেলায় নদীতে আমরা মাছ ধরেছি এবং সাঁতার কেটেছি। তারপরে প্রচুর স্মৃতি গ্রামে। আর আমাদের গ্রামে থেকে এমন একটা গ্রামে আমি বেড়ে উঠছি যে গ্রাম থেকে উপজেলা বা যেখানে যাই না কেন নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। মানে এরকম একটা পরিবেশ, একেবারেই বলতে পারেন সেই অজপাড়াগা বলতে যেটা বোঝায় সেরকম একটা গ্রামে আমি বড় হয়েছি। আর আমার বাবা কৃষক পরিবার বা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তো সেই পরিবারে আমি বড় হয়েছি। আমার চাচা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমাদের অনেকেই মন্ত্রণালয়ের বিভিন্ন সুযোগ নিয়ে দেখা গেলো যে হয়তো বাড়িতে উঠছে বা ই করছে। আমি এখনো পর্যন্ত উঠি নেই। আমি যে বাড়িতে থাকতাম সেখানে আছি। আর আমার কাছে মনে হয় যে যেহেতু এটা একটা টেম্পোরারি পজিশন, সুতরাং এটাকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড মনে করি তাহলে কিন্তু আগামীতে আমার সন্তানদের জন্য বা পরিবারের জন্য একটা অন্যদিকে যেতে পারে। তো এই জন্য আমি ওই চিন্তা থেকে আমি সিম্পল লাইফ পছন্দ করি। আমি সবসময় মন্ত্রণালয়ে একটা কথা বলি, ভাই দেখেন আমি লাল চা খা পাল্টি, চিনিও খাই না। সুতরাং আমার কোনো খরচ নাই, আর আমার ওইরকম কোনো মানে যে আর্থিক যে সুযোগ সুবিধা এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। আপনারা কাজ করবেন, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব। এখানে দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে অনেক জায়গায় তো অনেক লোভনীয় আমি অফার পেয়েছি। বিভিন্ন পোস্টিংয়ের ব্যাপারে বলেন বা বিভিন্ন কাজ কামের ব্যাপার বলেন, আমি কখনো এদিকে ভ্রুক্ষেপ করিনি। বরং যদি সত্যিকার অর্থে সেটা সঠিক হয় আমি চেষ্টা করেছি সমাধান করার জন্য। পথ চলতে তিনি অনেককেই অবাক করে দেন। তার সাথে হেঁটে চলে কাজ করে কুল পান না অন্যরা। এ গল্প শুনছি কিছুদিন ধরেই। আজ সচক্ষে তাই দেখতে এলাম উপকূলের এই পথে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সাথে জানাশোনা বেশ আগে। তিনি তখন চাকরি করতেন। আর পরিবেশ আন্দোলন, যেহেতু তার জন্ম এবং বেড়ে ওঠা বাগেরহাটের রামপালের বড়দিয়া এলাকায়, সেহেতু নিজেকে সুন্দরবনের মানুষ বলেই পরিচয় দিতেন। বন, নদী আর পরিবেশের প্রতি তার প্রেমও ছিল গভীর। তাই তো বছরের পর বছর ওই সুন্দরবন আর তার জীববৈচিত্র্য রক্ষার আন্দোলন করেছেন জীবন বাজি রেখে। একসময় তিনি হন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, যা সুন্দরবন রক্ষা আন্দোলনে বিশ্বব্যাপী পরিচিত এক সংগঠন। আর এখন এমন এক দপ্তরের মন্ত্রী যা সুন্দরবন রক্ষা করে। বিষয়টি অবাক করার মতো না? 3 দিন কক্সবাজার এলাকার সাগর, দ্বীপ, লোকালয়, বন ও পাহাড় ঘুরলাম তার সাথে, জাস্ট দেখার জন্য। কখনো কাছাকাছি, কখনো আড়াল থেকে। সবার আগে জানার আগ্রহ ছিল সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের ভেতরে কি হচ্ছে, কি হয়েছিল গত কয়েক বছরে। শেখ ফরিদ উদারভাবে তার উত্তর দিলেন, এই দেশ, এদেশের মানুষের, তারাই এর মালিক। বিদেশি কোনো শক্তি কোনো কিছুর বিনিময়ে সেন্ট মার্টিন বা অন্য কোনো জায়গার দখল এই দেশ থেকে নিতে পারবে না। এমনটাই নাকি তাদের সরকারের সিদ্ধান্ত আর অবস্থান।
সেন্ট মার্টিন তো একটাই, আপনি ইচ্ছা করলে একটা সেন্ট মার্টিন তৈরি করতে পারবেন না। তো এই বিলিয়ন ডলার খরচ করুন, হ্যাঁ বিলিয়ন করে, মানে আপনি যত ট্রিলিয়ন ডলার খরচ করলে আপনি পাবেন না, কারণ এটা গড গিফটেড একটা জিনিস। এই জিনিসটাকে ধরে রাখা, এই জিনিসটার সৌন্দর্য আরো বৃদ্ধি করা, বা এটাকে কেন্দ্রিক যে আমাদের যে জীবিকা সেগুলোকে অনার করা, আবার এদের যে যে সুরক্ষাটা আছে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কারণ এখানে যদি আমরা এটাকে সঠিকভাবে যদি দেখভাল না করি, তাহলে একসময় এটা হারিয়ে যেতে পারে। তো এই দিকটা যাতে হারিয়ে না যায়, আমরা যেন এটা জীববৈচিত্র্য সুরক্ষা করতে পারি, এখানকার যে ইকোসিস্টেম সেটা যেন ধরে রাখতে পারি, এটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং এর কোনো বিকল্প নেই, যদি না করেন তাহলে এই দ্বীপটা কিন্তু আমাদের যে অর্থনৈতিক যে ভ্যালু, সেটাও কিন্তু এখানে কিন্তু ওইভাবে ক্যাপ করতে পারবে না। কিন্তু সেন্ট মার্টিনে এখন অফ সিজন, পর্যটক যাওয়া নিষিদ্ধ, তাই জাহাজ যাওয়া বন্ধ, সাগর উত্তাল, তাই স্পিড বোটও না। কিন্তু প্রতিমন্ত্রী এই শেখ ফরিদ যাবেন। ভাড়া করা হলো জেলেদের নৌকা, মানে কাঠের ট্রলার। পথ ভীষণ বিপজ্জনক, তারপরেও সেই ট্রলারের পটাতনে বসে প্রতিমন্ত্রী শেখ ফরিদের সাথে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। তিনি উত্তাল ওই নৌকায় বসেই নামাজ আদায় করলেন। ট্রলার লাফিয়ে লাফিয়ে দোলে, ভিজে যায় ছিটকে আসা নোনা জলে। সেন্ট মার্টিন এখন যাতা হয়ে গেছে, একেবারে মোড়ো মোড়ো অবস্থা। টুরিস্ট নেই, তাই পুরো খাখা বাজার, দোকানপাট একেবারেই বন্ধ, বাসা বাড়ি শূন্য, যেন অভাবে মরে যাচ্ছে এই এলাকাটা। দ্বীপের পাড়ায় পাড়ায় গিয়ে সেই মানুষদের সাথে কথা বললেন শেখ ফরিদ। কি করলে দ্বীপ বাঁচবে, দ্বীপের মানুষ বাঁচবে, তা জেনেই এবার নাকি সিদ্ধান্ত নেবে তার মন্ত্রণালয় এবং সরকার। মানে কত তার আগে মানে আপনার দাদারা কোন জায়গায় বা কি? একই সাথে প্লাস্টিক ও পরিবেশ দূষণ পুরোপুরি বন্ধেও নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা, মানে পুরো দ্বীপকে 100% পলিমুক্ত করতে চায় তাদের সরকার। সে ধরনের একটি কর্মসূচিও তিনি করলেন সেখানে। মাত্র 15 ঘন্টার সফরে সেন্ট মার্টিনেই অন্তত সরকারি দপ্তরের 15টি সিদ্ধান্ত তিনি নিলেন তাৎক্ষণিকভাবে। হাসপাতালে ডাক্তার আনা, স্কুলে পরীক্ষা কেন্দ্র, ইউনিয়ন অফিস থেকে বিদ্যুৎ সংকট মেটানোর মতো জরুরি অনেক বিষয় ছিল এর মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি তিনি স্থানীয়দের দিলেন তা হলো সেন্ট মার্টিনে পর্যটক আসা যাওয়া 1 মাস বাড়ানো হবে। মানে আগে যেখানে 3 মাস পর্যটন খোলা থাকতো আর 2 মাস দ্বীপে রাত কাটাতে পারতেন পর্যটকরা, এখন সেটা 3 মাস করা হবে। তার সাথে গিয়ে দ্বীপের এসব কর্মসূচিতে বাড়াবাড়ি করে ফ্ল্যাগ উড়িয়ে সাইরেন বাজিয়ে নয়, পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরতে দেখলাম এই প্রতিমন্ত্রীকে। মানুষকে নিজের পরিচয়ও দিচ্ছিলেন না তিনি। তার যাওয়া আসায় কেউ তটস্থ হলো না, কাউকে হুমকি ধামকি ধমকও দিলেন না তিনি। কেউ বসা থেকে উঠে দাঁড়ালো না তার সামনে। কারো বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন কিংবা সাজসজ্জাও দেখলাম না। তিনি নিজেই গেলেন এবং যেচে পড়ে কথা বললেন স্থানীয়দের সাথে, জানতে চাইলেন নানা বিষয়। আবার অনেকের দাবি দাওয়া নিয়েও উন্মুক্ত কথা বললেন। এই দিনে আমরা দ্বীপটি ঘুরে যতবার চক্কর দিয়েছি তা প্রায় 10 কিলোমিটার হবে। সময় কত জানেন? মাত্র 3 ঘন্টায়। আর আপনারা কি জানেন সেন্ট মার্টিন দ্বীপে এক সরকারি সামুদ্রিক জীববৈচিত্র্য জাদুঘর আছে? আমিও আগে জানতাম না। এটি সাধারণ মানুষের জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু কেউ সেখানে যেতেন না, যাওয়ার কোনো আয়োজন বা ঘোষণাও ছিল না। তাও সবার জন্য চালু হলো এই প্রতিমন্ত্রীর নির্দেশে।
সরকারি কাজ এত দ্রুত হয় কিভাবে? চোখেই দেখলাম। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সরকার সারা দেশে 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। জোরে সোরে চলছে সেই কার্যক্রম। প্রতিমন্ত্রী তার নেতৃত্ব দিচ্ছেন। এই কাজেই নাকি তিনি এখন দিনে 15-16 ঘন্টা ব্যস্ত সময় কাটান। কক্সবাজারে লাগানো হয়েছে প্রায় 41 লাখ গাছের চারা, অধিকাংশই পাহাড়ে। ভীষণ দুর্গম সেসব এলাকা। মনে হচ্ছে ন্যাড়া পাহাড়গুলো অচিরেই এসব গাছপালায় ছেয়ে সবুজ হয়ে যাবে। আমাদের অবাক করে প্রতিমন্ত্রী নিজে হেঁটে উঠেছেন 200-300 মিটার উঁচু ওইসব পাহাড়ে। গাছের চারা আসলেই সেখানে লাগানো হয়েছে কিনা তা নিজ চোখে দেখতে উঠেছেন তিনি। একটা নয়, টেকনাফ, উখিয়ার এমন বেশ কয়েকটি পাহাড়ে সেদিন উঠলেন তিনি, দেখলাম সামনে থেকে। ওই জায়গাগুলোতে গাড়ি যায় না, তিনি হেঁটে গেছেন মাইলের পর মাইল। মানে ওই দিন সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়ার আমু মিলে তাকে অন্তত 20 কিলোমিটার পথ পায়ে হাঁটতে দেখেছি। অন্যরা ক্লান্ত হয়ে গাড়িতে বসেছিলেন, কিন্তু উনি হেঁটেছেন। বন প্রতিমন্ত্রী হিসেবে বনের গাছের প্রতি তার আবেগও নাড়া দেওয়ার মতো। এই যে আমরা চকরিয়ার দুলা হাজরা, মেদা কচ্ছপিয়া ঘুরে দেখলাম, সেটাও স্মৃতি হয়ে রইল। এর আগে এই বনে আমি আর আসিনি, তাই এর রূপ সৌন্দর্য আমার দেখা হয়নি। শত শত বছরের পুরনো গাছ আছে এখানে। মনে হয় অ্যামাজন বনে চলে এসেছি। পুরনো প্রাচীন তেমন একটি গাছ আবেগে জড়িয়ে ধরতে দেখলাম শেখ ফরিদকে। এমন অনেক গাছ এরই মধ্যে হারিয়ে গেছে, লুট হয়েছে এই পুরনো ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান থেকে। তা নিয়েও ক্ষোভ ঝাড়লেন কর্মকর্তাদের সামনে। এটা ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশও দিলেন তিনি। এটা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের অংশের মতো আর কি এই বনটা। তো আমি মনে করি যদি আমরা কেউ গাছ কাটি তাহলে শরীরে একটা অংশ কেটে ফেলছি। আর এই বনের যে প্রাণ প্রকৃতি, এটা প্রাকৃতিকভাবে গড়ে উঠছে। সুতরাং আমরা মনে করি যে এইরকম যে বনগুলো আছে বাংলাদেশে, আমাদের প্রত্যেকটা বনকে সুরক্ষা করা দরকার, আমাদের সাথে, আমাদের প্রজন্মের সাথে, এই বিশ্বের সাথে। কারণ পৃথিবীতে কিন্তু এই ধরনের বনের সংখ্যা খুবই কম। আপনি এই যে ভিউটা এখানে দেখতে পাচ্ছেন, যে গজারি, যে শত শত বছরের পুরনো গাছ আবার নতুন করে গজাচ্ছে, এই যে প্রাকৃতিক নিয়মে যে বেড়ে উঠছে এবং গজাচ্ছে, সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ। তো আমি মনে করি এখানে যারা আমরা আছি, আশেপাশে যারা বাস করছি, সবার উচিত এই বনটাকে যে কোনো মূল্যে সুরক্ষা করা, আমাদের জন্য, আমাদের অনাগত প্রজন্মের জন্য। ভোর 6টা থেকে আপনার কর্মসূচি শুরু হয়, কেন করেন এরকম? সকালবেলায় প্রাণ প্রকৃতিটা অত্যন্ত স্বাভাবিক থাকে, কারণ এরপরে দেখা যাচ্ছে যে কোলাহল তৈরি হয়, অনেক ধরনের তৈরি হয়। আপনি যদি বনে যেতে চান, আপনাকে একেবারে নীরবে নিবৃত্তে যেতে হবে। তো আমি মনে করি সকালবেলায় আপনি যদি সাগরের পাশে যান বা বনে আসেন বা প্রকৃতির কাছে যান, তাহলে আপনি আসল যে রূপটা সেটা দেখতে পাবেন। আর বনের রূপ কিন্তু এক এক সময় এক এক রকমের, কিন্তু সকালে এক ধরনের, দুপুরে এক ধরনের, বিকেলে এক ধরনের, রাতে এক ধরনের। তো আপনাকে বিউটিটা উপভোগ করতে হলে আমরা অন্য অন্য বিউটিগুলো দেখি, এই বিউটিগুলো তো উপভোগ করার সময় পাই না। যেহেতু আমি এই পারপাসে আসছি গাছগুলো দেখার জন্য বা এখানকার আমাদের মনতলার বিভিন্ন যে সম্পদগুলো আছে সেগুলো দেখভাল করার জন্য, তো আমি মনে করি সকালে যদি আসি তাহলে এরাও বুঝবে যে না, আমাদের এই কাজটাও ঠিকমতো করতে হবে। এবং এখানে যারা বনরক্ষী আছে তারাও কিন্তু বুঝবে যে না, সবাইকেই দায়িত্বটা আমাদেরকে আন্তরিকভাবে পালন করতে হবে। আমাদের শেষের যাত্রাটি ছিল চকরিয়ার সুন্দরবন অংশে। এখানে বন বিভাগের হাজার হাজার একর জমি বেদখল হয়ে গেছে। লবণ ও চিংড়ি চাষের নামে লিজ নিয়ে তা এখন প্রায় নিজেদেরই করে ফেলেছেন লিজ গ্রহীতারা। ওই জমিতে সুন্দরবন দূরে থাক, 2-4 কিলোমিটারের মধ্যে একটি বনজ গাছ পাওয়াও মুশকিল। সব কেটে সাফ। এর আগে যুগের পর যুগ এদিকে আর কেউ নজর দেয়নি। এবার নাকি তা উদ্ধার করতে চান শেখ ফরিদ। প্রধানমন্ত্রীর
শক্ত নির্দেশই নাকি পালন করছেন তিনি। বললেন স্থানীয় কর্মকর্তাদেরও মানে যে যে মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে সেটা একটা ম্যাপিং করেন, কে কতটুকু দখলে আসছে আর আমাদের বন বিভাগের কতটুকু আছে। তাহলে সেই অনুযায়ী যদি আপনারা যদি একটা টোটাল ম্যাপিং করে আমাদেরকে দেন, সেটা নিয়ে আমরা বসতে পারবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 2 বার ফোন করে জানাইছেন যে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। এখন আপনারা যদি কাজ না করেন তাহলে তো ঢাকা থেকে লোক পাঠায় দিয়ে এখানে তথ্যপত্র নিতে হবে। চকরিয়ার এই সুন্দরবন অংশটি বলা যায় সুন্দরবন, কিন্তু এখানকার গাছগাছালি বলতে কিছুই আর এখন নেই। কারণ যেভাবে এখানে মাছ চাষ, লবণ চাষ, এই ধরনের কর্মকাণ্ডের ফলে বলা চলে এই অংশের পুরো বনই এখন হাতছাড়া হয়ে গেছে। এই যে হাজার হাজার একর জমি বন বিভাগের কিংবা সরকারের, তার কোনো অস্তিত্বই বলতে গেলে এখন আর সরকারি খাতাপত্রে রাখা সম্ভব হয়নি। কারণ যারা এখানে মাছ চাষ করছে, যারা এখানে লবণ চাষ করছে, তারা এই জমিটিকে নিজের বলেই মনে করছে এবং সেভাবেই এই জমিকে ব্যবহার করছে। আর তাই এখানে নানাভাবে তাদের মতো করে স্থাপনাগুলো তৈরি হয়েছে। তারা এখানে বাঁধ দিয়েছে, তারা এখানে লবণ চাষের জন্য আলাদা করে ফিল্ড তৈরি করেছে, তারা এখানে এই রকমের স্থাপনা তৈরি করেছে এবং সেগুলোতে নানাভাবে কর্মকাণ্ড চলছে। ফলত যেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বন বিভাগ কাজ করছে কিংবা বন বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিংবা গাছ লাগানো কর্মসূচি, কোনোটাই আর এই এলাকায় করা যাচ্ছে না। তাই এই বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী দেখলেন এবং বললেন যে এখানে এরকমভাবে চলতে পারে না। সরকারের যে কমিটমেন্টের জায়গাগুলো, সেই জায়গা থেকে অন্তত পক্ষে এই জায়গা পুনরুদ্ধার করতে হবে এবং এখানে জনকল্যাণে কিংবা পরিবেশের কল্যাণের জন্য কিংবা আগামী জলবায়ু কল্যাণের জন্য যে কার্যক্রমগুলো চালানো উচিত তাই করতে হবে। সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি বিভাগকে দেওয়া হয়েছিল 3,500 না 5,500 মতো মনে হয়, মৎস্য বিভাগ থেকে 7,000 মতো। টোটাল কত একর আছে এখানে? টোটালি স্যার 21,200 একর হচ্ছে। 21,000 মতো। 21,020 একর টোটাল। হ্যাঁ, তা এখন এর ভিতর তো মনে করেন বন বিভাগের কাছে এখনো 4,000 একর মতো আছে। টোটালি 8,000 একর। এখন 8,000 একর আছে। জি স্যার। তো 8,000 একর কোথায় আছে এখন? এটা স্যার 4,000। এখানে সরকারি যে জমি আছে তাতে কয়েক কোটি গাছের চারা লাগানো সম্ভব, যদিও জায়গাটি অনাবাদি, রুক্ষ, শুষ্ক, লবণাক্ত। কিন্তু সেখানে সেই উপযোগী করেই বনায়ন করা সম্ভব যদি দখলমুক্ত করা যায়। যদি দেখেন আপনি এই ক্যাবিনেটটা সম্পূর্ণ, আমি মনে করি যে উনার একটা ভিন্ন টার্গেট নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন, সেইভাবেই কিন্তু উনি ক্যাবিনেটটাকে সাজিয়েছেন। এবং আমরা যারা কাজ করছি আমি দেখছি যে প্রত্যেকেই কিন্তু ড্যাম হার্ড ওয়ার্কিং এবং সময় দিচ্ছে, তারা চেষ্টা করতেছে। কারণ আমরা একটা ইটস লাইক এক্সাম, আমরা পরীক্ষার ভিতর আছি। তো আমরাও চেষ্টা করতেছি ছাত্র হিসেবে ভালোভাবে এটাকে পারফর্ম করার জন্য, বা এটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি, এটা নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রাখছেন আমাদের পরে, কারণ আমি প্রথমবার একজন এমপি হয়েছি একটা তৃণমূল থেকে, আমি দলের কোনো কেন্দ্রীয় নেতা ছিলাম না, আমি জেলার একজন 4 নম্বর যুগ্ম আহ্বায়ক, সেখান থেকে উনি আমাকে এমপি বানিয়েছেন, নমিনেশন দিয়েছেন, মানুষ আমার আস্থা রাখছে। আবার উনিও আমার প্রতি আস্থা রেখে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আন্তর্জাতিক কনসেপ্টে। এখন তো এটা একটা খুব বড় জায়গা, পরিবেশ, তারপর বন, জলবায়ু পরিবর্তন। তো সেই জায়গাটা আমি মনে করি যে উনি যে আস্থাটা রাখছেন সেটা যেন আমি রক্ষা করতে পারি, সেজন্য আমি চেষ্টা করছি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য। এবং এটা নিয়ে আমি যদি আমি বলি যারা আই এম ড্যাম হার্ড ওয়ার্কিং, এই ব্যাপারে কোনো কোশ্চেন নাই। একজন মানুষ কোথা থেকে তাই কোথায় আসতে পারে, মানে তার যদি লক্ষ্য থাকে, কাজ করার আগ্রহ থাকে এবং সে যদি নিজের মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে যাত্রা শুরু করতে চায়, তাহলে পরে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে হেল্প করেন, তাই না ফরিদ ভাই? এবং সেও চেষ্টা করলে পরে সফলতার জায়গা ছিনিয়ে আনতে পারে। এই তো বলছিলেন আপনি। অ্যাবসলিউটলি। তো আমরা আরো একটা জিনিস আমাদের যারা নতুন প্রজন্মের এই বড় হচ্ছে কিংবা সামনে সরকার ব্যবস্থাপনায় আসবেন, নানা রকমের ইনোভেশন নিয়ে আসবেন, তাদের জন্য বলতে চাই
লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবেন না। কারণ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নিজের মন এবং সেলফ জাস্টিফিকেশন। আমি অন্যায় করছি না আমি ভালো কাজ করছি, এটা তো সেই নিজে সবচেয়ে বেশি জাজমেন্ট সবচেয়ে বেশি জানে। পৃথিবীর বড় আদালতেরও নিজের বিবেক সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে আমরা আজকে একটা গাড়িতে বসে আছি জেলা প্রশাসনের, এটি জেলা প্রশাসনের একটা ব্যবহৃত গাড়ি। আমি যখন এই গাড়িতে উঠি, আমাদের সাথে আমাদের আরেকজন সহকর্মী আসছিলেন, ওদের বললেন একসাথে আমরা এক গাড়িতে যাই, তাহলে আরেকটা গাড়িতে তেল বেশি লাগবে, সরকারি খরচ হবে, টাকা নষ্ট হবে। মানে এই যে ফিলিংসটা আর কি, যে এই দেশটা বা এই সরকারটা আমার, দূষণও তো হবে, কারণ আমাদের গাড়িতে তো দূষণও হয়। তো হ্যাঁ, সুতরাং এটা মানে তো- এটা নিজের পরিবারের মতো। মানে আমি একটা হ্যাঁ। টিস্যু ব্যবহার করে ঘরে যেরকম আমার ডাস্টবিনে ফেলি, সেরকম অফিসে কিংবা বাইরে গেলেও আমি সেটা সযত্নে রাখবো। অবশ্যই। মানে সব পুরো দেশটাকেই আমার করে দেখা। হ্যাঁ, সেটাই তো, সরকার দেশটা তো আমাদের হাতে দিচ্ছে মানুষ, এখন আমাদেরকে তো সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই যে শিক্ষাগুলো, ছোট ছোট একটা শিক্ষা, মানে একটা জিনিস উদাহরণ দেখলে মানুষ, যদি আমি ভালো জিনিস দেখে শিখতে পারি, কিংবা আমাদের হয়তো অনেক মানুষই এরকম শিক্ষা চাইবেন যে মন্ত্রী হওয়া মানে পতাকা ওড়ানো নয়, পুলিশ, চাপরাশি, পিয়ন, ক্ষমতা, ভালো বাড়ি, তারপরে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা। এর চেয়েও বড় মনের শান্তিটা যে আমি অনেক মানুষের জন্য কাজ করতে পারতেছি, অনেক মানুষ আমার দ্বারা উপকৃত হচ্ছে, তার জন্য আমি কিছু একটা রেখে গেলাম কিংবা দিয়ে গেলাম, যেটা এটা হয়তো সৎকার জারিয়ার মতো। আপনি দেখেন, এই যে আপনি যে গাছ লাগাচ্ছেন 25 কোটি, আপনি কিছুই করলেন না জীবনে, শুধু নামাজ কালাম করলেন, আর এইটাই কিন্তু আপনার একটা বড় জায়গা। কারণ এত মানুষ অক্সিজেন পাচ্ছে সারা পৃথিবীতে, আপনি এত কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছেন, এই যে দূষণ মুক্ত একটা সমাজ করার চেষ্টা করছেন, এটা কিন্তু অনেক বড় জায়গা। এটা আপনি রাতারাতি কিন্তু মানে এটা করতে পারেন না ইচ্ছে করলে। এরকম একটা দায়িত্ব পেলে আপনি এই কাজটা করার আপনার সুযোগ আছে। তো এই জন্য আমি মনে করি যে এসব দায়িত্ব কিন্তু আপনার একটা কাজ করার একটা সুযোগ তৈরি হওয়া। তো এই সুযোগটা কাজে লাগাতে পারলে, এবং ওটা আমরা- আপনি বললেন যে হ্যাঁ। আপনি একটা মানুষ একটা খাবেন, পরবেন, কাপড় চোপড় বা চলবেন, আপনার একটা সিম্পলি একটা চাহিদা, কিন্তু আপনি যত বেশি নেবেন তত বেশি আপনাকে পরিশোধ করতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। মানে আমি যদি যত আর্ন করবো তত তো একটা বিনিময়ও আছে আমার, এবং Absolutely. অন্যায় করলে সেটারও রিটার্ন আমার কাছে। অবশ্যই। শেখ ফরিদের মতো, মানে ফরিদুল ইসলামের মতো আজকের যে তার জীবন আদর্শ কিংবা তার যে লক্ষ্য, কিংবা তিনি যেভাবে বললেন, নিশ্চয়ই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবং আপনারা যারা দেখছেন, হয়তো এর মধ্যে নানা রকম, নানা মত, নানা রাজনীতির গন্ধ হয়তো কেউ কেউ খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে, হতেই পারে, সেটা সবার মন এক নয়। কিন্তু আমরা বলতে পারি যে ভালো যদি কেউ করে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে। খারাপ মানুষকে উৎসাহ দিয়ে তো কোনো লাভ নাই, ভালো মানুষকে উৎসাহ দিবেন, সে আরো ভালো করবে, আরো অনেক মানুষ ভালো কাজ শিখবে। এটাই আমাদের জীবনের, মানে আমরা যারা দেশের জন্য কাজ করতে চাই তাদের আদর্শ উদ্দেশ্য হওয়া উচিত। আসলে আজ এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাধর মানুষদের কিছুটা সতর্ক করা। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার ভার সবাই নিতে পারে না, তাই নিচে পড়ে যায়, মানুষের গালাগালি খায়। আবার কিছু মানুষ ক্ষমতা পেয়ে জনবান্ধব হয়, তারা ব্যাপক মানুষের ভালোবাসা পায়। আমাদের এই প্রতিমন্ত্রী শেখ ফরিদ তা হতে পারবেন কিনা জানি না, তবে চেষ্টাটা অন্তত করছেন, মানে খাঁটি চেষ্টা। এখানে লোক দেখানোর তেমন কিছু চোখে পড়েনি। তবে একটা জিনিস বুঝলাম, তাকে যে দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে তা একেবারেই পারফেক্ট। মানে পরিবেশ, বন ও জলবায়ু নিয়ে বহু আগে থেকেই তিনি কাজ করছেন। আমাদের দেশ করতে হলে, সাধারণ মানুষের উপকার করতে হলে লোক দেখানো নয়, কাজ করে বেড়ানোর নেতৃত্ব এখন খুব দরকারি।